সে আমাকে জীবনের ৮টা বছর আগলে রেখেছে এটা জানার পরেও যে আমি মা হতে পারতেছি না বা পারবো না। এখন আমি কিভাবে তাকে ছেড়ে দিব? একটু ছোটবেলায় ফিরে যাই। আমি যখন জন্ম হয় আমি কালো দেখতে। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ। দাদা দাদির কাছে কখনো আদর ভালোবাসা পাই নাই। কেন? আমি কালো সেই জন্য। মায়ের কাছেও সম্পূর্ণ তুচ্ছ-তাচ্ছিল্যে বেড়ে ওঠা, বড় হওয়া। শুধু বাবা একটু ভালোবাসতেন। মনে হইতো যে ভালো ব্যবহার করেন বা ভালোবাসেন দুনিয়াতে আমার বাবাই আমাকে। এভাবে ছোটবেলা কাটলো, বড় হইলাম। তো আমি যখন ক্লাস 8-এ পড়ি ওই সময়টাতে একজনকে ভালোবেসেছিলাম। তো আমাদের বাসার সামনেই হচ্ছে তাদের বাসা, আমাদের ঘর থেকে তাদের ঘর দেখা যায় এতটুক দূরত্ব। তো সে আমাকে প্রপোজ করে, সেখান থেকে ভালোবাসা। তো কিশোরী ছিলাম, ওই কারণে হচ্ছে কেউ এরকমভাবে ভালোবাসতো না। তো সবাই অবহেলা করতো, তুচ্ছ-তাচ্ছিল্য করতো। এর মাঝে কেউ হচ্ছে আমাকে প্রায়োরিটি দিচ্ছে বা বলতেছে যে সে আমাকে ভালোবাসে। ওইটা আমার জন্য অনেক কিছু ছিল। সেখান থেকে হচ্ছে তার সাথে কথা বলা একটু একটু। তো সে তার কলেজ শেষ করে সে ঢাকা চলে যায়। ঢাকা থেকে তখন ফোনে লুকায় লুকায় একটু করে কথা বলা হইতো। তার বোনের ফোনে সে ফোন দিত। তো যাই হোক, এক পর্যায়ে আমার বাসার ব্যাপারটা মা জেনে যায়, প্রচুর মারধর করে। তারপরে সে ঈদের সময় সে হচ্ছে গ্রামে আসে এবং সে আমাকে বলে যে ঠিক আছে, আমরা হচ্ছে দুজন বড় হতে থাকি, বড় হওয়ার পরে আমি তোমাকে হচ্ছে বিয়ে করব। এখন যেভাবে আছে সবাইভাবে চলতে থাক। তো ঠিক আছে, এভাবে চলছিল। তো যেদিন রোজার মধ্যে সে গ্রাম থেকে ঢাকা থেকে গ্রামে আসে। আসার পরে তখন যেটা হয়, চাঁদ রাতের দিন সে হঠাৎ করে আমার মা এসে আমাকে বলতেছে। তো ততদিনে মা ভাবছে আমি হয়তো নর্মাল হয়ে গেছে, যে আমি হয়তো ওকে ভুলে গেছি, ওনাকে ছোটোবেলার আবেগ ছিল এরকম ভেবে। তো কেউ ততটা গুরুত্ব দেয়নি, বাট আমরা তখনও লুকায় লুকায় কথা বলতাম। তো তখন মা এসে আমাকে বলতেছে যে ওর তো আজকে বিয়ে। তো একটু আগে ওকে দেখলাম, এখন ওর বিয়ে কিভাবে হয়? তো আমি আমার দরজার সামনে গিয়ে আমাদের যখন দাঁড়াইলাম তখন দেখতেছি সে খুব সেজে গুজে পাঞ্জাবি টাঞ্জাবি পরে বের হয়েছে বিয়ে করতে যাওয়ার জন্য। এখন সে বিয়ে করতে যাইতেছে এবং খুব হাসতে হাসতে, খুব হাসি খুশি। একটা মানুষকে কেউ যদি জোর করে বিয়ে করায় সেটা তো তার মুখ দেখলে বোঝা যাবে, ওইরকম না, সে খুব খুশি ছিল। তো ওটা দেখেই আমি হচ্ছে একটা চিৎকার দেই এবং সেন্সলেস হয়ে যাই। আমাকে পরবর্তীতে পরদিন সকালে হচ্ছে আমি ঘুম থেকে উঠি বা আমার জ্ঞান ফিরে, যেটাই হোক। তো তখন হচ্ছে আমি দেখি সে তার বউ নিয়ে হচ্ছে দরজার সামনে বসে হাসাহাসি করতেছে, বউর সাথে কথা বলতেছে। এটা দেখার পরে আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কান্নাকাটি করতে থাকি। তো এরপরে সে হচ্ছে একজনকে দিয়ে আমাকে ডাকায়া নেয় দূরে কোথাও। নেওয়ার পরে সে আমাকে বলে যে আমি হচ্ছে তোমাকে বিয়ে করতাম, তোমাকেই ভালোবাসি, আমি বিয়ে করতে চাই না। সে তার ফুপাতো বোনকে বিয়ে করছে, যে আমার ফুপা হচ্ছে আমার ফুপুকে ছেড়ে দিবে, আমার ফুপু মরে যাবে, এরকম বলছে। তো বাবা মা বলছে যে বাধ্যতামূলক বিয়ে করতে হবে, এই জন্য বিয়ে করছে। এখন সে তার বউর সাথে 3 দিন যাবৎ সংসার করতেছে। 3 দিন পরে সে এসে বলতেছে সে আমাকে হচ্ছে বিয়ে করতে, আমাকে ভালোবাসে। সে এখন আমি যেন তার সাথে ঢাকা চলে যাই পালায়া বাসা থেকে। তো আমি বললাম যে এই কথাটা যদি 3 দিন আগে আপনি আপনার বিয়ের আগে আমাকে বলতেন, হয়তো আমি আপনার সাথে চলে যেতাম, কারণ আমি আপনাকে এতটা ভালোবাসি। এখন যখন আমি আপনাকে দেখলাম যে আপনি হাসতে হাসতে কারোর সাথে বের হচ্ছেন বিয়ে করতে যাওয়ার জন্য, আপনি আপনার বউর সাথে দরজার সামনে বসে হাসতে হাসতে কথা বলতেছেন, তার মানে আপনি হ্যাপি আপনার ম্যারিড লাইফে। তো কেন হচ্ছে আপনি আমাকে নিয়ে পালাতে চাইবেন? এটা শুধু সান্ত্বনা ছাড়া আর কিছুই না। তো সে আমাকে অনেক হাতে পায়ে ধরে কান্নাকাটি করে যে আমি যাতে তার সাথে পালায়া যাই। কিন্তু আমি আর যাই না, আমি বাসায় চলে আসি, নিজেকে সামলানোর চেষ্টা করি, বাট পারতেছিলাম না। কিশোরী বয়সে অন্যরকম আবেগ থাকে, মানুষের প্রথম ভালোবাসা ছিল জীবনে, প্রথম আমাকে কেউ এতটা প্রায়োরিটি দিচ্ছিল, এতটা ভালোবাসতেছিল, আমাকে বোঝাচ্ছিল আমি কালো তারপরেও আমি দেখতে ভালো, এরকম কিছু একটা। যাই হোক, তো তারপরে আমার মা দেখলো যে আমার অবস্থা খুবই খারাপ। আমার মা তো এমনিতেই আমাকে সহ্য করতে পারে না, তার মধ্যে এরকম কান্নাকাটি, অশান্তি। তো সে কি করলো, কবিরাজের কাছে গেল। কবিরাজের কাছে গিয়ে বলল যে আমাকে হচ্ছে যাতে এমন কিছু করে দেয়, তাবিজ তোমার দেয়, যাতে হচ্ছে আমি ওই ছেলেকে ভুলে যাই। কারণ আমি তখন নিজের কান্না আটকে রাখতে পারতেছিলাম না, সবাই ব্যাপারটা জেনে গিয়েছিলাম যে আমি তার জন্য কান্নাকাটি করতেছি। আর অপর দিকে আমার যে বয়ফ্রেন্ড ছিল সেও কবিরাজের কাছে গেল আমি যাতে তার সাথে পালায়া যাই বাসা থেকে, সে আমাকে এত ভালোবাসে। এরকম করতে করতে হঠাৎ করে, মানে আমি সুস্থ মানুষ, প্রায় 1 মাসের মধ্যে আমি একদম বিছানায় পড়া অবস্থা হয়ে গেলাম। দুই দিক থেকে দুইজন আমাকে এরকম করতে করতে। তো আমাদের বাসায় একদিন একজন ফকির আসেন, তিনি এসে আমাকে দেখে বলেন যে মেয়ের তো খুব খারাপ অবস্থা, ভালো একজন কবিরাজ দেখাও। তো ওখান থেকে আমার চিকিৎসা করা হয়। করানোর পরে তখন হচ্ছে ওই কবিরাজ জানায় যে এরকম এরকম 2 দিক থেকে ওকে এরকম করা হইতেছে, একদিক থেকে ভুলানোর জন্য, একদিক থেকে আবার হচ্ছে, যাই হোক অনেক কিছু এরকম বলার পরে আস্তে আস্তে অনেক অনেক অসুস্থ হয়ে যায়, আমি একদম বিছানায় পড়া ওই রকম। তো ওখান থেকে আস্তে আস্তে সুস্থ হয়ে সব কিছু আস্তে আস্তে নর্মাল হয়।
এরপর আমি চিন্তা করি যে ঠিক আছে, প্রেম ভালোবাসা সব কিছু বাদ, জীবনে পড়াশোনা করতে হবে, সামনে এগোতে হবে, এতটুকুই। তো আমি এভাবে পড়াশোনা করতে থাকি, এসএসসি পরীক্ষা দেই, ইন্টার পরীক্ষা দিই। তখন আমার ভাইয়ের ফুফাতো ভাইয়ের এক বন্ধু, সে হচ্ছে আমাদের বাসায় আসে বেড়াতে আসার পরে সে আমাকে দেখে পছন্দ করে, তারপরে ওখান থেকে তার সাথে কথা হয় এবং পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয়। সে আমাকে খুব পছন্দ করে তারপরে বিয়ে করে। তো বিয়ের পর জীবনে তেমন কোনো পেরেশানি বা সমস্যা ছিল না। আমার হাজব্যান্ড খুবই ভালো মানুষ এবং সে আমাকে খুব ভালোবাসতো, প্রচুর পরিমাণে ভালোবাসতো। আমি যে কালো, তারপর এরপরও যে আমি দেখতে এত সুন্দর হইতে পারি বা আমাকে তার কাছে এত ভালো লাগে, এটাই সে মানে আমাকে অনেক বুঝাইতো, বলতো এবং আমাকে অনেক প্রায়োরিটি দিত। এখন শ্বশুরবাড়ির ব্যাপার বলতে গেলে শ্বশুরবাড়ির মানুষজনের টুকটাক ঝামেলা তো থাকেই, ওটা নিয়েও এটাতে কোনো প্রবলেম ছিল না। বাট আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসতো। তো 1.5 বছর চলে গেল বিয়ের। তারপরে ভাবলাম যে ঠিক আছে, আমরা হচ্ছে বাচ্চা কাচ্চা নেওয়ার চেষ্টা করি, বয়স তো যথেষ্ট হয়েছে। তখন দেখলাম আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না। আমরা প্রায় 2 বছরের মতো ট্রাই করলাম। এরপরে ভাবলাম যে তাহলে ডাক্তার দেখাই, বাচ্চা কাচ্চা যেহেতু হচ্ছে না। তো ডাক্তার দেখানোর ক্ষেত্রে এরকমভাবে আমিই গেলাম। তো আমার প্রথমে ডাক্তার আমার সব টেস্ট করালেন, হাজব্যান্ডকে ওইরকমভাবে যেতেও বলেন নাই, কিছুই বলেন নাই। তো আমার টেস্ট করানোর পরে সব কিছু দেখলো যে আমার কিছু হরমোনাল ইস্যু আছে, যার কারণে হয়তো বা বাচ্চা কাচ্চা হচ্ছে না। ডাক্তার বললো এগুলো কোনো বড় সমস্যা না, হবে, তুমি সব কিছু মানে মেনে চলতে বললো, মেডিসিন দিল, যেগুলো নেও ঠিক করো, হয়ে যাবে আস্তে আস্তে, এটা ডাক্তার বললো। তো যেহেতু সেখান থেকে জানলাম যে আমার কিছু হরমোনাল সমস্যা আছে, তো ওষুধ খেতে থাকলাম, বাট আর বাচ্চা কনসিভ করতে পারতেছিলাম না। তো একটা সময় 3-4 বছর পরে আমি একটু মুটিয়ে গেলাম, একটু মোটা হয়ে গেলাম। তো সবার একদম চোখে লাগার মতো যে এত বছর হয়ে গেছে, বিয়ের বাচ্চা কেন হচ্ছে না। আমার মা তখন নানান কথা শোনাইতেন, মানে বাহিরের মানুষ, শ্বশুর শাশুড়ি বা আত্মীয় স্বজন সবাই তো শোনাইতো, মা সহ নানান কথা শোনাইতে থাকলেন যে আমি এতটাই অপয়া, এখন আমার বাচ্চা কাচ্চাও হচ্ছে না। তো আমার হাজব্যান্ড কখনো আমাকে কিছু বলতেন না, সে সবসময় সাহস দিতেন যে ঠিক আছে, হবে, হয় নাই তো কী হয়েছে, এত টেনশন করার কি আছে, হবে, এরকম সে আমাকে সবসময় বলতো। তো আমি আস্তে আস্তে মানুষের কথাকে এতটা ভয় পেতে থাকলাম, যে কোনো ফাংশনে সব কথা শুরু হইতো যে কোনো কিছু দিয়ে, আমার উপরে এসে শেষ হইতো যে আমার কেন বাচ্চা হচ্ছে না। আত্মীয় স্বজন যে কেউ, তাদের মানে কথার মূল কথাই ছিল আমাকে নিয়ে, যে আমার কেন বাচ্চা কাচ্চা হচ্ছে না। তো আস্তে আস্তে নিজেকে একদম একা করে ফেললাম। এদিকে ডক্টর দেখাইতেছি, ওষুধ খাইতেছি, আর ট্রাই করতেছি, বাট ওইদিকে হচ্ছে বাচ্চা কনসিভ করতে পারতেছি না। আর অপরদিকে আত্মীয় স্বজনদের খোঁচা মারা কথাবার্তা যখন তখন, বাবা মায়ের সাপোর্ট পাই নাই, শ্বশুরবাড়ির লোকজনও কম বেশি সবাই কথা শোনাইছে এটা নিয়ে, যে আমি হচ্ছে কেন কনসিভ করতে পারতেছি না। তো আমিও জানতেছিলাম যে আমি তো হচ্ছে আমারই সমস্যা, আমার যেহেতু হরমোনাল সমস্যা বলছে, এভাবে খুব করে নিজেকেই দোষারোপ করতেছিলাম, কান্নাকাটি করতেছিলাম আল্লাহর কাছে যে আমাকে একটা বাচ্চা দাও। তো এরকমভাবে চলতে চলতে অনেকটা সময় গেল। এই পুরো জার্নিটার মধ্যে আমার হাজব্যান্ড কখনো আমার হাত ছাড়ে নাই। তো আমি একটা সময় নিজেকে একদম একা করে ফেললাম, যে কোনো অনুষ্ঠানে যাচ্ছি না, কোথাও কারোর সাথে খুব বেশি কথা বলতেছি না, মায়ের সাথেও কথা হয় না, কারণ সেও কথা শোনায় এগুলো নিয়ে আমাকে। তো এরকমভাবে একদম চুপচাপ হয়ে গেলাম, নিজেকে একা করে ফেললাম। তারপরে আমার হাজব্যান্ড বললো যে আবার আমরা চিন্তা করলাম যে দুজন একসাথে আবার যাই, ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তার এবার আমাদের দুজনকে টেস্ট করাতে দিলেন, দুজনকে বললেন টেস্ট করানোর জন্য। তো আমার হাজব্যান্ড আর আমার দুইজনেরই সব রকম টেস্ট আবার নতুন করে করানো হলো। তখন আমার বিয়ের প্রায় 8 বছর হয়ে গেছে। টেস্ট করানোর পরে তখন আমার হাজব্যান্ড হচ্ছে ওই দিন যেদিন রিপোর্ট আনতে যাওয়ার কথা, ওই দিন ও হচ্ছে মানে ওর আসতে দেরি হবে, ও আসতে পারবে না। তো আমি বলি যে ঠিক আছে, তুমি রিপোর্ট আমি নিয়ে আসি, আমি নিয়ে ডাক্তার দেখায় আসি, একজন থাকলেই তো হলো। তো আমি একা গেলাম হসপিটালে, রিপোর্ট নিয়ে আমি ডক্টরের কাছে গেলাম, দেখাইলাম। রিপোর্ট দেখানোর পরে ডাক্তার আমাকে জানাইলো আমার হাজব্যান্ড কোনো দিন বাবা হতে পারবে না। আমার হচ্ছে এটা চিকিৎসায়ও ঠিক হবে না, এরকম যে এতটুকু প্রবলেম আমার হাজব্যান্ডের, সে কোনোদিনও বাবা হতে পারবে না। আমার যতটুকু প্রবলেম ছিল বা আছে হরমোনাল, ওইটা কোনো ব্যাপার না, ওইটার জন্য কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে আমার হাজব্যান্ডের। এটা শোনার পর আমি কোনো রকমে তো ডাক্তারের রুম থেকে বাইরে আসছি, এসে আমি হচ্ছে ডক্টরের রুমের পাশে বাইরে মাটির মধ্যে বসে বসে কান্না করতেছিলাম। তো অনেকক্ষণ সময় লাগছে ওইখানে আমাকে একটু দাঁড়ানোর জন্য শক্তি পাইতে। তো ওখানকার নার্সরা ধরে টরে আমাকে নিয়ে একটা রিক্সা করে দিছে। আমি হচ্ছে রিক্সায় উঠে বাসায় এসে আমি জাস্ট চিৎকার করে করে কান্না করছি। তো আমার কান্না দেখে যে শ্বশুরবাড়ির মানুষজন তো এরকমভাবে মানুষের আপন হয় না, তো আমার জায়েরা, আমার শাশুড়ি সবাই কান্না করছে যে কেন হচ্ছে
আমার হাজব্যান্ড কোনোদিন বাবা হতে পারবে না। আমি সেজন্য প্রচুর কান্নাকাটি করতে করতে আমি সেন্সলেস হয়ে যাই। আমাকে মাথায় তো আমার হাজব্যান্ড যখন অফিস থেকে আসার পরে সে দেখে যে আমাকে মাথায় পানি দিতেছে আমার জায়েরা। তো সে মনে করে যে ডাক্তার দেখাইতে গেছি, ডক্টর হয়তো বলছে যে, আমি এরকমভাবে বলতেছিলাম না যে কার সমস্যা সেটা বলি না, বাট কান্না করতেছিলাম যে আমি কোনোদিন মা হতে পারবো না এরকম। তখন সে আমাকে বোঝাচ্ছিল আর বলতেছিল, তুমি কান্না করো না পাখি, আমার দরকার নাই আর কোনো বাচ্চা কাচ্চা, আর তুমি আর আমি আমরা দুইজনেই অনেক ভালো থাকবো। তুমি আর তোমার সমস্যা তো তাতে কী হয়েছে, আমার বাচ্চা লাগবে না, তুমি আর আমি থাকলেই হবে, এরকম সে বোঝাচ্ছিল। তো আমি একটু তাকে দেখে তো আরও প্রচুর কান্না আসতেছিল, তো নিজেকে একটু সামলায় একটু নর্মাল হয়ে তখন তাকে আমি জানাইলাম ডক্টর কী বলছে এবং রিপোর্টের কথাটা, যে সমস্যাটা সম্পূর্ণ তার। তখন আমার হাজব্যান্ড জাস্ট খাটের ওপর থেকে নিচে বসে আমার পা দুটো জড়ায় ধরে এত পরিমাণে কান্না করছে আর বলছে যে, দেখো আমি তোমার জীবনের 8টা বছর নষ্ট করে দিলাম, এখন যদি চাও তুমি আমাকে ছেড়ে দিতে পারো, তুমি তোমার ভবিষ্যতে চিন্তা করো, বা তুমি অন্য কোথাও বিয়ে করো, বা তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমি তোমার জীবনটা নষ্ট করতে পারবো না, আমার জন্য কেন তুমি মা হওয়ার সুখ থেকে দূরে থাকবা বা কোনো কিছু এরকম সে আমাকে বলে। তো আমি তাকে এরকম কিছু বলি নাই যে তাকে আমি ছেড়ে কখনো যাব না বা কোনো কিছু। তখন আস্তে আস্তে 2-1 দিন গেল, আস্তে মাকে জানাইলাম, মাকে জানানোর পর তো মা প্রচুর রাগারাগি, মা বলতেছে যে কেন হচ্ছে আমার আর এই সংসার করার দরকার নেই, বাচ্চা কাচ্চা না হলে আমি যাতে আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিই, তারপরে আমি নতুন করে বিয়ে করি, নতুন করে বাচ্চা ছাড়া সংসারের কোনো দাম নাই, জীবনের কোনো দাম নেই, এরকম সে অনেক কিছু বোঝায়। বাট যেই মানুষটা আমাকে হচ্ছে গত 8টা বছর সামলে রেখেছে এটা জেনে যে আমি কোনো দিন মা হতে পারবো না, ততদিন তো সে জানতো না যে সমস্যাগুলো তার। সেখান থেকে আমি হচ্ছে আজকে যখন জানলাম যে তার সমস্যা, সে কখনো বাবা হতে পারবে না, আমি কিভাবে তাকে ছেড়ে দিই? তো সে আমাকে প্রচুর ভালোবাসে এবং সে আমাকে শতবার বলছে যাতে আমি তাকে ছেড়ে দিই এবং চলে যাই, বাট আমি কিভাবে তাকে ছেড়ে চলে যাব? আমি তাকে ছাড়তে পারি নাই, তার সাথেই আছি আমি এখনও, আল্লাহর কাছে কান্নাকাটি করি। আমার হাজব্যান্ড এই কথা শোনার পরে সে এমন কোনো ডক্টর নাই যে দেখায় নাই, যে কেউ বলছে যে ওখানে যাও দেখাও, হয়তো সমস্যাটা সমাধান হতে পারে। অনেক বড় বড় ডাক্তার দেখাইছে, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি যদি আল্লাহ একটা বাচ্চা কাচ্চা দেয়। তো এভাবে হচ্ছে আরেকবার হচ্ছে মায়ের কথা শুনলাম না, তখন বাড়িতে ওইরকমভাবে যাই না, তো ভাইয়ের বিয়ে ছিল সেই সুবাদে বাড়িতে গেলাম। যাওয়ার পরে যেটা দেখলাম যে মায়ের একদমই হচ্ছে আমার উপরে কোনো বিরক্তি ছাড়া আর কিছুই নাই, কেন হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিচ্ছি না। তো 1 মাস থাকবো বলে বাবার বাড়ি গেছি, মায়ের ব্যবহারে সেখানে আর 15 দিনও থাকতে পারি নাই। তো সেখান থেকে বলে মনে মনে সিদ্ধান্ত নিয়ে চলে আসছি, সেখানেও আর যাব না। তো আমার ভাইয়ের বিয়ে হয়েছে, বিয়ের 1 বছর পরে ভাইয়ের বউয়ের বাচ্চা কাচ্চা হয়েছে, তো আমার মা সেখানে মায়ের জীবন নিয়ে ব্যস্ত। যদি আমি কখনো মাকে ফোন করি যে মা কেমন আছো, তখন সে আমি কেমন আছি সেটা জানতে চায়, তার আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমি বেঁচে আছি, মরে গেছি, যেভাবে আছি। তো আমি আর আমার হাজব্যান্ড খুব ভালো আছে, আমাদের দুজনের কোনো সমস্যা নাই। তারপর একজন মেয়ে হিসেবে তো মা হওয়ার যে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে না পারার একটা কষ্ট তো সবসময় আছেই। বাট আমি আমার হাজব্যান্ডকে কখনো ছাড়তে পারিনি আর কখনো ছাড়তে পারবো না, আমি তার সাথেই আছি। এখন বাকি আল্লাহ পাক জানে ভবিষ্যতে কি হবে বা কি হয়। তো এটাই ছিল আপুর গল্পটা। এখান থেকে আমি হচ্ছে আপুকে একটু বলবো যে ভালোবাসাটা আসলে পাওয়াটা কিন্তু খুব কষ্টকর। এখন আপনি হয়তোবা মা হতে পারছেন না, সেটা একটা খুবই কষ্টজনক একটা বিষয়, কিন্তু আপনি ওনাকে ছেড়ে দিয়ে যদি অন্য কোথাও বিয়ে করেন, সেই হাজব্যান্ড যে আপনি হয়তোবা মা হয়ে যাবেন, বাট সে যে আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, সেটা কতটুকু আসলে হবে সেটা তো বলা যায় না। তো যেই মানুষটা আপনাকে এতটা ভালোবাসতেছে, সম্মান করতেছে, আপনি তার সাথে থাকেন, আমিও আপনাকে সেটাই বলবো। আর বাকি রইল বাচ্চা কাচ্চার কথা, এরকম অনেক বাচ্চা আছে দুনিয়াতে, এতিমখানায় পড়ে আছে, অবহেলায় পড়ে আছে। আমি আমার মতামতটা বলতেছি, যদি আপনার মনে হয় যে আমি মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চাই, সেক্ষেত্রে আপনি ছোট একটা বাচ্চা তো অ্যাডপ্ট করতেই পারেন। আর অবশ্যই একটা মেয়ে বাচ্চা অ্যাডপ্ট করবেন যদি কখনো করেন। এটা আমি আমার কথাটা বললাম, বাকিটা আপনার পার্সোনাল ব্যাপার। তো এটাই ছিল আপুর গল্পটা। আপু তার নাম ঠিকানা কিছুই বলেনি, আপু বরিশালের মেয়ে, শুধু এতটুকুই বলছে। আর গল্পটা কেমন লাগলো বা আপুর উদ্দেশ্যে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বা জানাবেন। আর আপনারা যারা পর্ব গল্প শুনতে পছন্দ করেন, ইউটিউবে কিন্তু নতুন পর্ব গল্প যাচ্ছে, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেখানে গিয়ে আপনারা শুনে আসতে পারেন। নতুন গল্পের আজকে 2য় পর্বটা যাবে, এটা ফেসবুকে আর আসবে না, যদি যান ইউটিউবে গিয়ে শুনতে হবে। তো আজকের জন্য এতটুকুই থাক। কমেন্ট বক্সে ইউটিউবের লিঙ্কটা দেওয়া থাকবে, মন চাইলে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।